নমস্কার যারা দেখছেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন লেখক শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত, এবং তাকে মোটামুটি আমরা আবদার করেই ধরে এনেছি যে আমাদের সাথে আজকে ফেলুদা, প্রফেসর শোভা আর তারিণী খুড়োর বিষয়ে একটু আড্ডা মারাটা একটু ধৃষ্টতা হয়ে যাবে, গল্প বাছা করতে হবে। তো আমাদের সাথে উপস্থিত আছেন শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত আর দেবদীপ সেন, সুমন দলুই আর আমি। তো দেবদীপ, আমি রেকর্ড করব পুরো ইন্টারভিউটা, আর দেবদীপ আর সুমন কথা বলবে। তো আমরা শুরু করতে পারি। তার আগে আমি একটু বলে নিই ওনার বইগুলো সম্পর্কে। ওনার সম্পর্কে একটু বলি। উনি শুধুমাত্র লেখক বললে সেটা কম বলা হবে। আমরা যদি মেটা ইনভেস্টিগেটর বলি, মানে যারা ইনভেস্টিগেটরদের ওপর ইনভেস্টিগেশন করেন, প্রসেনজিৎ কাকু হচ্ছেন মেটা ইনভেস্টিগেটর। মানে উনি অন্তত 5টা বই লিখেছেন ফেলুদা, সত্যজিৎ রায়ের ওপরে। আমি বইগুলোর নামগুলো একটু বলছি। শঙ্কু অভিযান, যেটা ওনার সবচেয়ে সাম্প্রতিকতম বই। সত্যজিৎ রায় ও সায়েন্স ফিকশন, সত্যজিৎ রায় ও গল্পের ভূত, ফেলুদা আর সত্যজিৎ, ফেলুদা রহস্য। তাহলে বোঝাই যাচ্ছে আমরা ঠিক লোককে আজকে ধরে এনেছি। তো শুরু করা যাক আজকের আলাপচারিতা। দেবদীপ, তুই শুরু কর। সত্যজিৎ রায় এর জন্মদিন মানে জাস্ট কিছুদিন আগেই গেছে, 2 তারিখ, এবং সেই জন্যই প্রসেনজিৎ বাবুর কাছে আমরা আরো সত্যজিতের যে চরিত্রগুলো রয়েছে, স্পেশালি 3টে ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে ফেলুদা, শঙ্কু আর তারিণী খুড়ো ইন জেনারেল বেসিসে। তো সেটাতেই প্রসেনজিৎ বাবুর কাছে প্রথম আমরা যেটা জানতে চাইব সেটা হচ্ছে ফেলুদা আদন্ত বাঙালি। সত্যজিৎ রায় সেরকম ভাবে ফেলুদাকে তৈরি করেছিলেন, কিন্তু তাও এই বাঙালিয়ানা বজায় রেখেই ফেলুদার একটা ইউনিভার্সাল অ্যাপিল তৈরি হয়েছিল। মানে বিশ্ব সাহিত্যে যে ধরনের গোয়েন্দাদের যে অ্যাপিল, সেটা কি ফেলুদার মধ্যে থেকে ঠিকরে বেরোতো। তো এই ব্যাপারে আপনার মতামত যদি কিছু জানান। ফেলুদা বাঙালি যে কারণে, প্রধান যেটা কারণ ফেলুদার বাঙালি হওয়ার, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের বাঙালি হওয়ার কারণ। সত্যজিৎ রায় নিজে আদ্যন্ত বাঙালি। উনি, আমরা ছবিতে দেখেছি, উনি শুটিং করতে যেতেন ঢোলা পাজামা আর হাঁটু পর্যন্ত লম্বা সাদা পাঞ্জাবি পরে। আর উনি যখন একটা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নিলেন, তাকে সেই দেশের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রান যখন এসে দিলেন, ওইটা ন্যাশনাল লাইব্রেরিতে যে অনুষ্ঠান হয়েছিল, উনি গেছিলেন ধুতি পাঞ্জাবি পরে। এটা তোমরা বোধহয় ছবিতে দেখেছো। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যায় যে একবার কোনো এক জায়গার, সোনাহাটি সম্ভবত জায়গাটার নাম, গোলাপি মুক্তা রহস্য এটা আছে, সেখানকার রিক্রিয়েশন ক্লাব থেকে ফেলুদাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে তোপসে লিখছে যে ফেলুদা অনেকদিন পর ধুতি পরলো। ফেলুদাকে ধুতি পরলে যে এত সুন্দর দেখায় সেটা সবসময় মনেই থাকে না, ফেলুদা এত কম ধুতি পরে। এই হচ্ছে ফেলুদার যে ভেতরে বাঙালি, কিন্তু ফেলুদার বাকিটা মানে জ্ঞান পিপাসা যেটা বলা যায়, যে এটা আমার জ্ঞানের খিদে বলা যায়, যেটা হাঙ্গার ফর নলেজ, সেটা একেবারেই সত্যজিৎ রায়ের মতো, এবং সেটা কিন্তু বাংলায় আটকে নেই। সেটা সত্যজিৎ রায় যেরকম ভাবে নিজে অন্যান্য ভাষা শিখেও পড়াশোনা করেছেন বলে শুনেছি, আমি জানি না সত্যি সত্যি। তো ওনার পড়াশোনা ছিল ভীষণ রকম, নানা রকম সাবজেক্ট নিয়ে পড়তেন, এটাও ফেলুদার মধ্যে আছে। আমাদের একটা গল্পে পাবো আমরা, সেটা খুব আশ্চর্য ব্যাপার, যে সত্যজিৎ রায় যখন প্রফেসর শঙ্কু ও আদিম মানুষ গল্পটা লিখলেন, যে একটা লোককে ইভলিউশন করে পিছিয়ে দেওয়া হচ্ছে বা এগিয়ে দেওয়া হচ্ছে, শঙ্কু তার ওষুধ বার করছে, ঠিক তার 1 বছরের মধ্যে প্রকাশিত হয়েছিল
মৃগাঙ্ক বাবুর কথা বলে একটা গল্প, তাতে আমরা দেখতে পাচ্ছি খুব আশ্চর্যজনকভাবে একটা লোক আস্তে আস্তে খুব তাড়াতাড়ি নিজে ইভলিউটেড হয়ে পিছিয়ে যাচ্ছে, মানে মানুষ থেকে বাঁদরে পরিণত হচ্ছে, একটাই মানুষ, মানে অনেকগুলো জেনারেশন তার লাগছে না। অ্যাট দি সেম টাইম ওই সময় একটা ফেলুদা লেখা হলো, তাতে গল্পের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক ছিল না, কিন্তু তোপসে বলল ফেলুদা কিছুদিন হলো আদিম মানুষ নিয়ে বেঁচেছে, আদিম মানুষ নিয়ে মেতে উঠেছে। ওল্ডুভাই গর্জে, আফ্রিকার ওল্ডুভাই গর্জে একটা নরকঙ্কাল পাওয়া গেছে। ডক্টর লিকি বলে এক ভদ্রলোক সেটা খুঁজে বার করেছেন। তার একটা বই পড়ে ফেলুদার এই নিয়ে ইন্টারেস্ট হয়েছে। ফেলুদা বার কতক ন্যাশনাল লাইব্রেরি গেছে, 2-3 বার চিড়িয়াখানা গেছে, আর অনেকবার মিউজিয়াম গেছে। এইখানে আমরা দেখতে পাবো এইগুলোকে যদি আমরা মেলাই তাহলে আসল জায়গা কিন্তু এক জায়গায়, একটা লোকের মাথায় ঢুকেছিল আদিম মানুষ নিয়ে গবেষণা করা, সেই লোকটার নাম সত্যজিৎ রায়। এই হচ্ছে তার ইউনিভার্সাল অ্যাপিল। এবং আমার মনে হয় এই যে যখন উনি চিত্রনাট্য লিখছেন, মানে সোনার কেল্লা চিত্রনাট্যে এটা উনি যোগ করেছেন, যখন সিধুজাটার সঙ্গে ফেলুদা হাত মেলাচ্ছে, সিধুজাটা বলছে মনের জানলাটা খোলা রেখো, তো ফেলুদা বলছে মনের জানলাটা খোলা রেখেই দিয়েছি। মনে হয় এই প্রাসঙ্গিকতাটা বোধহয় এখানেতেই যোগসূত্রটা পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে মনের জানালা খোলা, যাতে সারা পৃথিবী থেকে বাতাস এসে তোমার মনে পৌঁছতে পারে, আলো আর বাতাস এসে। সেই জায়গাটাকে উনি কখনো কম্প্রোমাইজ করেননি, সেটা ফেলুর মধ্যেও রয়েছে। এই আর কি ইউনিভার্সাল অ্যাপিল বলতে আমি এই উদাহরণটা দিয়েই বোঝাতে চেষ্টা করব। আচ্ছা, এই যে ফেলুদা অথবা শঙ্কুও বলা যায়, যে গল্পগুলোর যে ঠাস বুনট, প্লটের যে ঠাস বুনট, মানে যেটা পাঠককে শ্বাসরুদ্ধ করে রাখে, এটা অনেক সময় গল্পের অনেক খামতিকে ঢেকে দেয়, সাধারণভাবে বলতে গেলে। তো এটা সম্পর্কে আপনি কি বলবেন? এই যে গল্পগুলোর ঠাস বুনটটা তো লেখকের কৃতিত্ব অবশ্যই, কিন্তু সেখানে লেখকের নিজস্ব প্রায়োরিটি পাবলিশার যদি বলে দেয়, বা ম্যাগাজিন যেখানে গল্প ছাপা হবে সেখানে যদি জোর করা হয়, এটা যারা লেখে তারা জানে আমাকে এত শব্দের মধ্যে গল্প দিতে হবে, বা আমার উপন্যাসের লেন্থ যেন এর কম না হয়, এইরকম একটা জোর জবরদস্তি থাকে। ওনার ক্ষেত্রে সেটা করার সাহস কারো ছিল না। সন্দেশে উনি যা লিখবেন তাই, আর আনন্দমেলার বা দেশের এডিটারদের ক্ষমতা ছিল না ওনার ওপর বলবেন, কারণ সাগরময় ঘোষ কিভাবে ওনার থেকে প্রথম গোয়েন্দা গল্পটা সংগ্রহ করেছিলেন সেটা আমরা সবাই জানি প্রায়। তো এই প্রসঙ্গে হ্যাঁ বল। আমিও একটা জিনিস মনে পড়লো, সুমনের ভালো মনে থাকবে ওটা, উনি চিত্রনাট্য সম্পর্কে লিখতে গিয়ে একবার বলেছিলেন যে আমি যদি একটা শর্ট নিই, যে শর্টটাতে আমি কোনো একটি ছেলেকে আনমনা দেখাতে চাইছি, তাহলে সে রাস্তা দিয়ে চলতে চলতে যদি স্টাম্বল করে তাহলে কিন্তু তাকে যথেষ্ট আনমনা বোঝানো যায়। তার জন্য আমাকে একটা বিশাল সংলাপ থেকে সেইটা এক্সপ্রেস করতে হবে সেরকম নয়। এই চয়েসটাও ওনার মধ্যে কাজ করেছে। মানে আমার এক্স্যাক্টলি উদাহরণটা মনে পড়লো না, সুমন তোর কি মনে আছে? না, ওটা ওই শুটিং নিয়ে লিখতে গিয়ে আর কি উনি ওটা বলেছিলেন। মানে উনি আর কি কোনো ব্যাপারেই মানে অতি কথন বা মেলোড্রামা এটা কোনো ক্ষেত্রেই পছন্দ করতেন না, এটা উনি বারবার নিজেও বলেছেন নানা ক্ষেত্রে। তো সেটাই হয়তো তার লেখাতেও এটা বোঝানো যায়। পথের পাঁচালীর দুর্গা মারা যাওয়ার খবর যখন হরিহর পাচ্ছে, সেইটা তাতে একটাও কথা নেই, শুধু অভিব্যক্তি। মানে কথা যত কম হবে, ক্যামেরার কাজ যত বেশি হবে, এটাই সম্ভবত উনি চাইতেন। লেখার ক্ষেত্রেও সেটা বেরিয়ে পড়েছে। এই প্রসঙ্গে একটা উদাহরণ বলছি আমি। অ্যালফ্রেড হিচককের 1956 এর একটা ফিল্ম আছে, দ্য ম্যান হু নিউ টু মাচ। দ্য ম্যান হু নিউ টু মাচ হিচকক দুবার তুলেছেন, একবার আগে 30s ইংল্যান্ডে থাকতে, আর একটা পরে আমেরিকায় আসার পর। সেখানেও একটা সন্তান সম্পর্কিত ঘটনা। এক আমেরিকান ভদ্রলোকের মেয়েকে, এই গল্পে ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। তারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ লন্ডন শহরে দুজন দুদিকে দৌড়ে বেড়াচ্ছে মেয়ের সন্ধানে। এবার যারা কিডন্যাপ করেছে তারা মানে ঠিক সঠিক অর্থে কিডন্যাপার নয় যে বাচ্চাটাকে দিয়ে আমরা চাইবো, তারা চাইছে এদের মুখটা বন্ধ রাখার জন্য তারা একটা পলিটিক্যাল মার্ডার করবে। এরা সেটা জানতে পেরে গেছে, দুজন দুদিক থেকে খুঁজে বেড়াচ্ছে।
দুজনের এসে দেখা হয়েছে অ্যালবার্ট হলের ফয়ারে। অ্যালবার্ট হলে তখন লন্ডন অর্কেস্ট্রা বাজনা বাজছে, সেখানে সংলাপ ছিল। যখন জেমস স্টুয়ার্ট আর ডরিস ডে দুজন অভিনয় করছেন, তারা এসে দেখা হলো তাদের। একজন আরেকজনকে বলছে সে কি কি দেখে এলো, আরেকজন বলছে যে আমার এই এই এক্সপিরিয়েন্স এতদিনে, আমি এই এই জেনেছি। ঠিক সেই সময় হিচকক নাকি শুটিং থামিয়ে দিয়েছিলেন। শুটিং থামিয়ে দিয়ে বললেন যে আমি কিন্তু লন্ডন ফিলারমনিকের বাজনাটা শুনতে পাচ্ছি না। তার মানে এখানে সব সংলাপ বাদ দাও, বাজনাটাকে দাও, যেখানে অর্কেস্ট্রা বাজছে সেখানে কিচ্ছু শোনা যাবে না। আর এটা শোনানোর দরকার নেই, কেননা আমরা তো গল্পে দুজনকেই দেখিয়েছি, এ কোথা থেকে এলো ও কোথা থেকে এলো, দর্শককে বুঝিয়ে বলতে হবে না, কথা বলার কোনো দরকার নেই। ওরা দুজনে কথা বলবে, সেই সংলাপ ওদের কারোর শোনার দরকার নেই। ওরা দেখেছে কি হয়েছে, ওদের আর শুনিয়ে বলতে হবে না, তার থেকে বাজনাটা শোনাও। পথের পাঁচালীতে সেরকম আমরা জানি যে দুর্গা মারা গেছে, কি সিচুয়েশনে মারা গেছে। হরিহর তখন বাড়িতে নেই, হরিহর অনেক জায়গায় অনেক দেশে ঘুরে ঘুরে অনেক টাকা পয়সা কিছু রোজগার করে নিয়ে এসেছে, তার মেয়ের জন্য, ছেলের জন্য, বউয়ের জন্য জিনিসপত্র কিনে এনেছে। ওকে সর্বজয়া তখন কি বলবে হরিহরকে, সেটা আমরা জানি, আমরা দর্শকরা জানি। সত্যজিৎ রায় সেটা জানতেন যে দর্শকরা জানে, এখানে কথার কোনো প্রয়োজন নেই, শুধু ক্যামেরায় কি দেখাবে, অভিনেতা অভিনেত্রীদের অভিব্যক্তি। ঠিক লেখার জায়গায় তো এইটাই কাজ করেছে, যে যতটুকু দরকার তুমি ততটুকু নাও, গল্পকে বাড়িও না। আগাথা ক্রিস্টি ওনার অটোবায়োগ্রাফিতে লিখেছেন যে আমি একটা মার্ডার মিস্ট্রি লেখার পর সেটা যখন পাবলিশারকে জমা দিলাম, পাবলিশার বলল যে না, এটাতে হবে না, এটা আরো বাড়াতে হবে, মানে বইটা ঠিক সাইজ আসছে না। আমাকে তখন কি করতে, আমাকে আরেকটা খুন করাতে হবে। যেটা কারো মনে থাকতে পারে যে চিড়িয়াখানায় পানু গোপালের খুনটা, ওটা সেকেন্ড খুন ছিল। ঠিক এই ধরনের খুন আগাথা ক্রিস্টির গল্পে খুব হতো, যে পরের খুন, একটা কেউ দেখে ফেলেছে, একটা খুনকে সাক্ষী চাপা দিতে বা আরেকটা কিছু এগোতে আরেকটা খুন করা দরকার, সেই জিনিসগুলো আগাথা ক্রিস্টির গল্পে খুব থাকতো। সত্যজিৎ রায়ের এই অসুবিধাটা ছিল না যে ওকে বলবে না আরেকটু বড় করে দিন গল্পটা, কারো বলার সাহস ছিল না। ওনার যা পার্সোনালিটি, ওনার যা ব্যক্তিত্ব, ওনার যা যা ব্যাপার আর কি, উনি যে সময়ে লিখতেন, আমার সময় নেই, অন্য কাজ করতে হবে, ওনাকে কেউ এগুলো বলতে পারতো না। অতএব এই সুবিধাটা উনি পেয়েছিলেন, সেই জন্যই ঠাসবুনোরটা উনি রাখতে পেরেছেন। নিজে কম কথায় যেটা দেখানোর চেষ্টা করতেন, গল্পেও তাই করেছেন। এবং মানে পাঠকদেরও বোকা ভাবতেন না আর কি। হ্যাঁ, পাঠকদের কখনোই বোকা ভাবতেন না, পাঠকদেরও না, সিনেমার দর্শকদেরও না। হ্যাঁ, কারণ শুধু ফেলুদা বলে নয়, শঙ্কুর গল্পগুলো মানে অত্যন্ত স্মার্ট, আদন্ত স্মার্ট, এবং এত গতিশীল, যখন মানে পাঠক ধরে আর তখন আর অন্য কোনো দিকে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়তে পারা যায় না, সেই হচ্ছে। হ্যাঁ, এর পরে সেটা হচ্ছে একটা অভিযোগ, মানে যেটা বারবার লীলা মজুমদার থেকে শুরু করে অনেকে করেছেন, সেটা হচ্ছে যে ফেলুদা এবং শঙ্কু কিছু ক্ষেত্রে নারী চরিত্র নেই, নারী চরিত্র বর্জিত, এই সম্বন্ধে বারবার অভিযোগ সত্যজিৎ রায়ের উঠেছে যে এত সুন্দর গল্পে কিন্তু কেন নারী চরিত্র নেই। তো এটা সম্বন্ধে আপনার কি মনে হয়, কি মতামত? নারী চরিত্র নেই বলবো না, কম, নারী চরিত্র কম, নেই একেবারে বলা যাবে না। এমন মোক্ষম সব নারী চরিত্র আছে, মানে অন্তত একটা দুটো যা আছে সেরকম চরিত্র খুব কম ডিটেকটিভ গল্পেই আছে। ডক্টর মুন্সির ডায়েরির ডলি মুন্সির চরিত্র খুব কম ডিটেকটিভ গল্পেই পাওয়া যাবে। কিংবা আমি একটা খুব সাধারণ ছোট গল্প তারিণী খুড়োর গল্পে বলছি, লখনৌ ডুয়েলে অ্যানাবেলা বলে একটি চরিত্র আছে, তাকে দর্শক দেখছে তার আত্মাকে, তার ভূতকে। সেই অ্যানাবেলা একটা লোককে খুন পর্যন্ত করেছিল নিজের হাতে, কিন্তু তা সত্ত্বেও অ্যানাবেলা গল্পের খলনায়িকা হয়নি, অ্যানাবেলা হিরোইন হয়েই থেকেছিল তার নিকুটোর ওই গল্পে। এই নারী চরিত্র নেই বললে চলবে না, যে এরকম নারী চরিত্র যিনি ওই দু একটা করে দেখিয়ে দিয়েছেন, দেখো হে আমি করতে পারতাম, করিনি। তার কারণ হিসেবে উনি বলেওছেন যে এই সমস্ত আনলে, নারী চরিত্র বেশি আনলে, তাকে বেশি যদি ইনভলভ করতে হয়, তাহলে
এটা ঠিক ছোটদের মানে কিশোরদের পাতে দেওয়ার মতো গল্প থাকে না। ওনার কাছে প্রপোজাল এসেছিল যে তুমি বড়দের জন্য আপনি গল্প লিখুন। উনি বলছেন যে ফেলুদা ছোটদের টার্গেটেড, ফেলুদাকে যদি আমি ছোটদের জন্য লিখি তাহলে বড়রাও পড়তে পারবে, কিন্তু বড়দের জন্য যদি আমি লিখি তাহলে ছোটরা পড়তে পারবে না। উনি একটা সাক্ষাৎকারে বলেছেন, সম্ভবত সঞ্জীব চট্টোপাধ্যায় নেওয়া সাক্ষাৎকার, দেশে প্রকাশিত হয়েছিল। ওই সাক্ষাৎকার সমগ্র বলে যে বইটা বেরিয়েছে, সোমনাথরা করেছে, ওই বইটাতে আছে। সন্দীপবাবু ওটার চিফ এডিটর, যদিও কিছু মিস হয়েছে বলে উনি বলেছিলেন যে আমি খুশি হতে পারিনি, সে যাই হোক, সে অন্য কথা। তো ওই সাক্ষাৎকারে আছে যে আমি ছোটদের একটা বছর বাদ দিতে পারবো না, আমি বছরে একটার বেশি ফেলুদার গল্প লিখতে পারবো না, আমার সময় নেই। আর আমি যদি লিখি আমি ছোটদের কথা ভেবে লিখবো, আমি বড়দের জন্য লিখলাম, ছোটরা পড়তে পারলো না, ওদের আমি বঞ্চিত করতে পারবো না। এই ভেবেই হয়তো আসেনি, এই ভাবনা নিয়েই হয়তো আসেনি। তাছাড়াও ছোট ছোট নারী চরিত্র আছে। আমি দুটো একটু বড় ধরনের চরিত্রের কথা বললাম। শঙ্কুর গল্পে এরিকা ওয়াইস বলে এক মহিলার চরিত্র আছে, সম্ভবত আশ্চর্যজন্তু গল্প, ওই যার বাড়িতে গেছিলেন তার প্রাইভেট সেক্রেটারি এরিকা ওয়াইস, এবং যিনি সন্ধান করেছিলেন পরবর্তীকালে যে মারা গেছেন, মানে রাত এসে শঙ্কুকে যে উনি করেছেন। হ্যাঁ হ্যাঁ, এবং বোধহয় শকুন্তলার কণ্ঠহার, এই গল্পতেও বোধহয় আমরা কণ্ঠহারে খুব নারী চরিত্র আছে, একটি কিশোরীর চরিত্র, সে মেরি শিলা তার নাম, মেরি শিলা। ও একটা মানে খুব পিভটাল রোল ছিল গল্পের মধ্যে। তাছাড়া ছিন্ন মস্তার অভিশাপেও আছে। একেবারে তা নয়, বেশি করে আনা যায়নি। যদি তাদের ইনভলভ করতে হয় তাহলে যদি সেখানে গল্প অন্যরকম দিকে গড়িয়ে যায়, সেটা উনি চাইতেন না। কারণ শঙ্কুর গল্পেও আছে, সন্ডার্সের বউয়ের কথাই আছে, ডরথি। আচ্ছা, ফেলুদার যে গল্পগুলো তাতে ভ্রমণ ওতপ্রোতভাবে জড়িত। মানে অনেকে নতুন জিনিস শিখতে গেলে, মানে স্পেশালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মোমো এইটা যে খাবার হয়, এটা আমি ফেলুদার গল্প পড়ে প্রথমে শিখেছিলাম। মোমো বলে কোনো খাবার, মিটবলস ইন সস, সেটা থুকপা আসলে। হ্যাঁ, ডেসক্রিপশনটা গন্ডগোল হয়ে গেছিল। কিন্তু এই মানে এই যে ভ্রমণ কাহিনী, এটা তো মানে ফেলুদা বা শঙ্কুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো মানে এই ভ্রমণ কাহিনী কতটা এই সব গল্পগুলোর উপর নিজেদের এফেক্ট ফেলেছে? ভ্রমণ কাহিনী তো ফেলুদার গল্পকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, এবং শুধু ফেলুদার গল্পকে অন্য জায়গায় নিয়ে যায়নি। আমার তো মনে হয় বাংলা ভাষায় এবং হয়তো বিদেশি ভাষাতেও গোয়েন্দা গল্পের ধারাটাকেই উনি পাল্টে দিয়েছেন এই করে। যখন জটায়ু ঠিক করলো যে আমি সিনেমার জন্য গল্প লিখব, তখন বেশ কিছুদিন ধস্তাধস্তি করার পর পেরে না উঠে উনি ফেলুদা শরণাপন্ন হন। মনে আছে বোধহয়, বোম্বাইয়ের বোম্বেটেতে। তখন ফেলুদা ওকে যে বলছিল কি কি ফর্মুলায় গল্প লিখতে হবে, তাতে একটা কথা ছিল যে নানা রকম, যে ভিলেন চাই, ভ্যাম্প চাই, যদি ডাবল রাখা যায় আরো ভালো হয়, একজোড়া হিরো হিরোইন, একজোড়া ভিলেন আর ভ্যাম্প, এরকম। তো এইসব করে একটা জিনিস উনি বলেছিলেন যে একটা আউটডোরের ব্যাপার রাখা চাই, মানে গল্পকে মাঝে মাঝে সমুদ্রের ধারে বা পাহাড়ে এরকম জায়গায় নিয়ে গিয়ে ফেলতে হবে। তখন কিন্তু কথায় কথায় ওইরকম সুইজারল্যান্ড যাওয়া, মরিশাস যাওয়া, এখন যেমন হয়েছে একটা বাংলা সিনেমার শুটিং করতেই চলে গেল কোথাও একটা, ব্যাংকক তো আছেই ধারে কাছে, ওটা তো কেউ হিসেবেই ধরে না এগুলোকে বোধহয় আজকাল। তখন এই ব্যাপারটা কিন্তু ছিল না। ফেলুদা জটায়ুকে বলে দিয়েছিল যে একটানা স্টুডিওর ভেতরে শুটিং করা খুব কষ্টকর, স্বাস্থ্যের পক্ষে হানিকর। উনি হানিকর বলেছিলেন যতদূর মনে পড়ছে আমার। আর একটা ব্যাপার আছে, সত্যজিৎ রায় যখন বাধ্য হলেন শুধুমাত্র স্টুডিওর ভেতরে শুটিং করার পারমিশন আছে, বাইরে যেতে পারবে না, যার জন্য ওই গণশত্রু পুরোটাই স্টুডিওর ভেতরে শুটিং, কোনো লোকেশন শুটিং নেই, তখন নিজে খুব মানে দুঃখিত হয়ে পড়েছিলেন, খুব শকড ছিলেন, খুব মন খারাপ ছিল ওনার।
এটা বিজয়া রায়ের লেখাতেও পাওয়া যায়, ওনার কথাতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তো এই জিনিসটার জন্যই বোধহয় উনি ফেলুকে বাইরে টেনে নিয়ে যেতেন। আমিও ঘুরতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি, আমিও চাই। আচ্ছা, একটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে যে সুনীল গাঙ্গুলি আমরা জানতাম যে একদম মানে সমস্ত জায়গা চষে বেড়াতেন, প্রচুর ঘুরতেন, প্রচুর ভ্রমণ করতেন, এবং কাকাবাবু সিরিজের যে গল্পগুলো এসেছে, মানে যে উপন্যাসগুলো এসেছে, দেখা গেছে কাকাবাবু যেখানে যেখানে গেছেন সেগুলো সুনীল গাঙ্গুলি সেই জায়গাগুলোতেই ঘুরেছেন, যা সে আপনার আফ্রিকা থেকে শুরু করে সব জায়গাতে। তো সত্যজিৎ রায়ও কি ফেলুদা বা শঙ্কু যেখানে গেছেন সেই সব জায়গাগুলোকে ভ্রমণ করে তারপর কি ওনার বাস্তব অভিজ্ঞতা কি সব জায়গাতেই ওখানেতে ফেলেছেন? না, সব জায়গায় বাস্তব অভিজ্ঞতা নয়, ফেলুদার গুলো বাস্তব অভিজ্ঞতা। উনি সিকিমের শুটিং করতে গেলেন গ্যাংটকে, সিকিমের রাজার আহ্বানে, তখন সিকিম ভারতের মধ্যে ঢোকেনি। তারপর ফিরে এসে কিছুদিন পরে গ্যাংটকের গন্ডগোল লিখলেন। গুপি গাইন বাঘা বাইনের শুটিং করতে গেলেন রাজস্থানে, জয়সলমীরে বোধহয় হাল্লা রাজার না সুন্ডির রাজপ্রাসাদ ছিল জয়সলমীরে, সুন্ডির ছিল না হাল্লার ছিল, এনিওয়ে না সুন্ডিরই ছিল, হাল্লার অন্য এক জায়গায়। তো তারপরে লিখলেন সোনার কেল্লা। হ্যাঁ বল। হ্যাঁ, বুন্দি ছিল আর জয়সলমীর ছিল, ঠিক। হ্যাঁ, বুন্দিতে ছিল হাল্লা, কিন্তু হাল্লার রাজা যখন যুদ্ধ করতে সৈন্য নিয়ে যাচ্ছে সেই শুটিং হয়েছিল জয়সলমীরের মাঠে মরুভূমির ওপর। তো তারপরে লিখলেন সোনার কেল্লা। উনি বন্ধুদের সঙ্গে ইলোরা, অজন্তা সব এই জায়গাগুলো ঘুরেছিলেন, খাজুরাহ ঘুরেছিলেন। তারপরে উনি লিখলেন, ওইটার বেসিসে লিখলেন কৈলাসে কেলেঙ্কারি। ইলোরা ওনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। এই কিছুদিন আগে আর একজন মানে ফেলুদার গল্পের পোকা, বড়োদার আর্ট কলেজের এক প্রফেসর দেবরাজ গোস্বামী, উনি লিখেছিলেন যে এই কৈলাসে কেলেঙ্কারিতে একটা ব্যাপার ছিল যে তোপসে খবরের কাগজে পড়ছে যে 4 জন কলেজের ছাত্র খাজুরাহ বেড়াতে গিয়ে দেখে কান্ডারীয় মহাদেবের মন্দিরের একটা মূর্তি কেউ ভেঙে নিয়ে গেছে। 4 কলেজ ছাত্র সেটা আবিষ্কার করে, তারা জানায় এরকম একটা খবরের কাগজে বেরিয়েছিল। দেবরাজ গোস্বামী বার করেছিলেন খুঁজে খুঁজে এই 4 কলেজ ছাত্র কে। এরা হলেন দিনু, মানিক, পৃথ্বীশ আর মুথুস্বামী। দিনু মানে দিনকর কৌশিক, মানিক মানে রায়বাহাদুর, মুথুস্বামী আর দিনকর আর পৃথ্বীশ নিয়োগী। নন্দলাল বসুর 4 ছাত্র, তাদের উনি পাঠিয়েছিলেন তোমরা সব এই শিল্পতীর্থগুলো ঘুরে দেখে এসো। ওনারা খাজুরাহ গেছিলেন, ইলোরাও গেছিলেন। এটা দেবরাজ গোস্বামীর মাথা থেকে বেরিয়েছে আর কি। এইটা এই 4টেই সেই ছাত্র, তাদের একটা ছবি দিয়ে দেবরাজ গোস্বামী পোস্ট করি। এটা এইসব মাথা থেকেই বেরোতে পারে। হ্যাঁ, তো সেই অভিঘাতগুলো পরে পরে এসে পড়েছে। যেমন বিদেশে দুটো খুব পছন্দের শহর লন্ডন আর নিউ ইয়র্ক ছিল সত্যজিৎ রায়ের। ওনার খুব ইচ্ছা ছিল ফেলুকে একবার নিউ ইয়র্ক ঘুরিয়ে আনবে, সেটা পেরে ওঠেননি শারীরিক কারণে। শঙ্কুর ব্যাপারটা এবার আলাদা, যেখানে উনি চট করে যেতে পারতেন না সেখানে কিন্তু শঙ্কু যেত। শঙ্কু কোথায় ঘুরেছে ফেলুদা? শঙ্কু লন্ডনে কতবার গেছে, শেষ বয়সে একবার দেখানো হয়েছে যে ও গেছে স্বর্ণপর্ণিতে, যে কম বয়সে আমি এইখানে গেছিলাম। একটা জিনিস ভেবে দেখলে দেখা যাবে যে হ্যামস্টেড হিথে উইলবি স্ট্রিটে সান্ডার্সের বাড়ি। ওই হ্যামস্টেড হিথের ওই অঞ্চলে একটি বাড়িতে সত্যজিৎ রায় ভাড়া থাকতেন। উইলবি স্ট্রিট কিনা জানি না, কিন্তু হ্যামস্টেড অঞ্চলে এইগুলো অনেকটা মিলে যায়। তখন সত্যজিৎ রায়ের শেষ বয়স, কিন্তু তার আগে যেখানে যেখানে গেছেন, কঙ্গোয়ে, আফ্রিকায়, তিব্বতে, এগুলো সত্যজিৎ রায় যাননি। কিন্তু উনি অনেক পড়াশোনা করে, তখন তো আর বোতাম টিপলেই গুগলের ম্যাপ বেরোতো না, ইন্টারনেটে তথ্য বেরোতো, ওনাকে এগুলো সংগ্রহ করতে হয়েছে। শুনেছি নাকি উনি বন্ধু বান্ধবদের চিঠি লিখতেন যারা পরিচিত ও দেশে আছে, যেমন বিশেষ করে জার্মানির ব্যাপারটা নিয়ে। জার্মানিতে শঙ্কুর অনেকগুলো অভিযান আছে, যে এই রাস্তার নাম বলো, কোথা দিয়ে কোথায় গেছে, এই ডেসক্রিপশন গুলো বলো, এগুলো উনি বন্ধুদের চিঠি লিখে জানতেন, সেগুলো গল্পে বসাতেন। এবং শঙ্কুর আমার একটা জিনিস মাথায় ঘুরছে, আমি তাই জন্য জিজ্ঞেস করছি
এই নারী চরিত্রের অভাব যেটা, সেটা কি এই এক্সপিডিশন গুলো দিয়ে খানিকটা মেকআপ হয়ে গেছে? মানে হ্যাঁ, অনেকটা মেকআপ হয়েছে, এক্সপিডিশন দিয়ে নিশ্চয়ই হয়েছে। অনেকটাই হয়েছে। তবে শঙ্কু যেসব এক্সপিডিশনে যেত তাতে তো ওকে খুব বেশি লোকের সঙ্গে মেলামেশা করতে হতো না। আর শঙ্কু যেভাবে যেতেন সেখানে, ধর কঙ্গোর জঙ্গলে নারী চরিত্র কোথায় পাওয়া যাবে? সেখানে একটা এক্সপিডিশন হচ্ছে, সেখানে অবিনাশ বাবুকে সঙ্গে নিয়ে গেছেন, তো ওখানে নারী চরিত্র কোথায় পাওয়া যাবে? এই আর কি। যে তিব্বতে এক শৃঙ্গ অভিযান, ওখানে কোথায় নারী চরিত্র পাওয়া যাবে? পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে যে রেশনাল থিঙ্কিং, সত্যজিৎ রায়ের রেশনাল থিঙ্কিং, যেটা প্রতিফলিত হয়েছে বারবার শঙ্কুতে, ফেলুদাতে। এই রেশনাল থিঙ্কিং কিভাবে এই উপন্যাসগুলোতে প্রাধান্য পেয়েছে? রেশনাল থিঙ্কিং ছাড়া এই গল্পগুলো হতো না। প্রথম হচ্ছে লেখকের রেশনাল থিঙ্কিং, দ্বিতীয় হচ্ছে চরিত্রদের বেশিরভাগের রেশনাল থিঙ্কিং, তৃতীয় হচ্ছে পাঠককে, কম বয়সের পাঠককে তৈরি করে দেওয়া যে তোমাদের থিঙ্কিংটাকেও রেশনাল করো। এই হচ্ছে রেশনাল থিঙ্কিং। রেশনাল থিঙ্কিং ছাড়া এই গল্প এতদিন পরেও, একটা লোকের লাস্ট গল্প লেখা হয়েছে অত বছর আগে, 91 সালে বোধহয়, 29 বছর আগে, তাকে নিয়ে এখনো আমরা হই হই করছি। কই আর কারো গল্পকে নিয়ে তো এত হই হই করা হয় না? আমরা করেছি কি? ব্যোমকেশ তো এত ফেভারিট, এত লোকের এত ফেভারিট, অনেকে কিরিটি রায় বলতে পাগল, কিরিটি রায়ের ভলিউমের পর ভলিউম বই কিনে থাকে। কিন্তু এই রকম আলোচনা, এই রকম ডিসেকশন কার হয়েছে? এই রেশনাল থিঙ্কিংটা ছিল বলেই হয়েছে। আমাদের রেশনাল থিঙ্কিং, আমরা ফেলুদার সঙ্গে সঙ্গে বড় হয়েছি, ফেলুদার একটা করে গল্প বেরোচ্ছে, আমাদের 1 বছর করে বয়স বাড়ছে। প্রথম আমি বলছি, এটা আমি আরেকজনকেও বলতে শুনেছি, তার সঙ্গে একদিন হঠাৎ করে কথা হতে গিয়ে বেরিয়েছিল যে কলিশন বলে যে কথাটা, কলিশন কথাটা কোথা থেকে শিখেছি। আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, আচ্ছা বলুন তো কলিশন কথাটা কোথায় প্রথম দেখেছিলেন? কেন, বাদশাহী আংটিতে। যে ফেলুদাকে একটা সেই হুমকি চিঠি ছুঁড়ে মেরেছে কেউ, ফেলুদা টাঙা থেকে নেমে দৌড়চ্ছে লোকটার পেছন পেছন, তোপসে বলছে একটা ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে যে একটা লোক এতদূর ছুটতে পারে আমার ধারণা ছিল না। কলিশন মানে তখন জানতাম না, ওইটা পরে জানলাম কলিশন মানে কি। এইরকম অনেক কথা আমরা শিখেছি, অনেক কিছু শিখেছি ফেলুদা পড়ে পড়ে। আমাদের হয়তো যদি কিছু রেশনাল থিঙ্কিং আমাদের মধ্যে থেকে থাকে, তার জন্য ফেলুদা অনেকটা দায়ী। এই রেশনাল থিঙ্কিং এর সঙ্গে সঙ্গেই আসে এবার রেশনাল থিঙ্কিং এর পাশে পাশে উইট, যেই সেন্স অফ হিউমার যেটা, সেটাও মানে প্রত্যেক ছত্রে ছত্রে ফেলুদাতে আমরা দেখেছি তার প্রতিফলন। শুধু ফেলুদাতে নয়, শঙ্কুর মতো সিরিয়াস গল্প শঙ্কুতে, হ্যাঁ, এবং তার সঙ্গে ছোট গল্পগুলো তো রয়েছে, তো আছেই। হ্যাঁ, কিন্তু শঙ্কুতেও দেখেছি। ফেলুদার গল্পের প্রথম দিকে দেখলে দেখা যাবে তোপসে আর ফেলুদাকে এই কাজটা করতে হতো। পরে গ্যাংটকে গন্ডগোলে নিশিকান্ত সরকার চরিত্রটাকে আনা হলো। তারপরে নিশিকান্ত সরকারের চরিত্রর পরে তো জটায়ু চলে এলেন, তারপর তো আর কোনো অভাবই রইল না। কিন্তু ফেলুদাও যথেষ্ট উইটি ছিলেন এবং ফেলুদাও জটায়ুর সঙ্গে সঙ্গে পেছনে লাগতেন। যখন জটায়ু বলল আমি কিন্তু তাসের খেলায় স্ক্রু ছাড়া কিছু জানি না, তখন ফেলুদা বলেছিল পাশ থেকে, তাও আবার ঢিলে। এবার বাদশাহী আংটিতে যেখানে কোনো কমিক চরিত্র নেই, সেখানে ফেলুদা নিজেই তো ঠাট্টাই আর কি করছে, বলছে যে তোমার কাছে কি অস্ত্র আছে? বললো আমার কাছে চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। সেটা কি? একটা গোলমরিচের গুঁড়ো ভর্তি কৌটো। একটা লোক গাড়োয়ানকে গিয়ে, টাঙ্গাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে কতক্ষণে আমায় কত তাড়াতাড়ি লখনৌ স্টেশনে নিয়ে যেতে পারবে? সে বলছে ট্রেন পাকার না হ্যাঁ। তখন ফেলুদা বলছে বাবা, ট্রেন বলে ট্রেন, বড়িয়া ট্রেন, বাদশাহী এক্সপ্রেস। ওই নামে তখন কোনো ট্রেনই নেই, হয়তো পরে হয়েছে, পরে তো ট্রেনের নাম টাম দেওয়া শুরু হয়েছে, কিন্তু বাদশাহী এক্সপ্রেস। এরকম আরো অনেক কিছু আছে। যেমন ফেলুদা তোপসে লিখছে যে একটা লোককে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো এখানে রামকৃষ্ণ মিশনটা কোথায়? লোকটা বললো কেয়া রামকিষাণ মিশির, মানে শুনতে পাইনি। এখানে যদিও প্রফেসর ক্যালকুলাস ভীষণ ভাবে প্লে করছেন সত্যজিৎ রায়ের মাথার মধ্যে, টিন সত্যজিৎ রায়ের একটা ভীষণ ফেভারিট সাবজেক্ট। তো
যে রামকৃষ্ণ মিশনকে একটা লোক শুনছে রামকিষাণ মিশির, সে তো হতেই পারে। এই জিনিসগুলো এই হচ্ছে উইট, মানে আসল উইটটা ওইখানে। হ্যাঁ হ্যাঁ বলো। এইটা কি আপনার মনে হয় যে জটায়ু আসার আগে ফেলুদা এবং জটায়ু আসার পরে ফেলুদা, এটার মধ্যে কিছু একটা ডিফারেন্স হয়েছে এই উইটের দিক থেকে? কারণ মানে সত্যজিৎ রায়ের প্রথম দিকের ফেলুদা সিরিজের যে গল্পগুলো, যেমন ধরুন আপনার ফেলুদার গোয়েন্দাগিরি অথবা বাদশাহী আংটি, এইগুলোর ফেলুদার যে চরিত্র সেই তার সঙ্গে আমরা অনেকটা কি টেনিদার মতো মিল পাই না, মানে টেনিদা ও সিন্ধু ঘটক গোছের মিল পাই না। পরবর্তীকালে ফেলুদা অনেক সিরিয়াস হয়ে গেছে দেখা যায়, অনেক পরিণত হয়ে গেছে। তখন যে লোকটা পকেটে গোলমরিচ রাখে তখন সে রাখছে রিভলভার, সেই পরিবর্তন হয়েছে। আর জটায়ু আসার পর যে একটা স্পেশাল কালার এসেছিল সেটা তো সত্যজিৎ রায় নিজেই বুঝিয়ে দিয়েছেন। অত ভালো গল্পগুলো থাকতেও উনি কিছু না করে সোনার কেল্লাকে সিনেমার জন্য বেছে নিয়েছিলেন। সেটা কি শুধু রাজস্থান কিপ্পাট ভূমিকার জন্য না জটায়ুর জন্য, সেটা কিন্তু ভাবার ব্যাপার। জটায়ু ছিলেন বলেই, কারণ উনি সন্তোষ দত্ত মারা যাওয়ার পর বললেনই আমি আর ফেলুকে নিয়ে সিনেমাই করব না, জটায়ু হবে না। আর বিভাস চক্রবর্তী দুটো সিনেমা করলেন যাতে জটায়ু নেই। বিভাস চক্রবর্তীকে দুটো গল্প টেলিভিশনে ফিল্ম করার পারমিশন দিয়েছিলেন, তাতে জটায়ু নেই, মানে জটায়ু থাকলে হবে না। এবং এই জটায়ুর জনপ্রিয়তা এটা ফেলুদাকে মানে একটা হাইপে তুলে দিয়েছে। আপনার কি মনে হয় জটায়ুর জনপ্রিয়তা? জটায়ু সম্পর্কে একটা কথা বলি। দার্জিলিং জমজমাটে এক জায়গায় জটায়ু নাকি পাড়ার থিয়েটারে পরশুরামের লেখা ভূষণ্ডির মাঠে গল্পে নাদু মল্লিকের ক্যারেক্টারে অভিনয় করেছিলেন বলে ফেলুদারা জানতে পারে। এইটা আমি আগেও একজনকে বলছিলাম কোনো একটা ইন্টারভিউতে, যে সেটা শুনে ফেলুদা বলেন কি মশাই, এইরকম একটা ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন, এটা আমাদের কাছে চেপে রেখেছিলেন, এইরকম জানেন এরকম ক্যারেক্টার একটা বাংলা সাহিত্যে খুঁজে পাওয়া যাবে? ঠিক একই কথা কিন্তু জটায়ুর ক্যারেক্টার সম্বন্ধেও বলা যায়। বাংলা সাহিত্যের এরকম ক্যারেক্টার আর হবে না, বাংলা সাহিত্যে এই ঠিক জটায়ুর মতো ক্যারেক্টার নেই। এইটা জটায়ুকে সব থেকে ভালো বিশ্লেষণ করেছিলেন লীলা মজুমদার, যেখানে লীলা মজুমদার বলেছিলেন না নারী চরিত্র নেই, কেন রে বাপু, তোদের পিসি দিদা কাকি এসব কেউ থাকতে পারে না, এটাও তো থাকতে বলতে পারতি। তো তখন ওখানে বলেছিলেন যে লালমোহনের লাইফটাই মেদামারা হয়ে যেত শুধু রান্নার লোক আর কাজের লোকের সঙ্গে থেকে, যদি না ওদের এই আত্মীয়র থেকেও বেশি এই বন্ধুত্বটা না হতো। আর লালমোহনের মতো একটা চরিত্র এটা কোথাও পাওয়া যাবে না, এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার সাদা চরিত্র, সরল চরিত্র। সেটা লীলা মজুমদার খুব ভালো একটা এক্সপ্লেন করেছিলেন। এই যে জটায়ু আসার জন্য যে ফেলুদার যে অ্যাডভেঞ্চার গুলো, সেগুলো যে হুডানিট কি উনি যেটা করেছেন সেটা কি মনে হয় শুধুমাত্র এই জটায়ুকে এনেই করেছেন উনি? মানে লোকে শুধুই ক্রাইম দেখবে না, সেখানেতে কিছু রিলিফ চাই, সেইটার উপর বেস করেই কি জটায়ুকে এনেই হুডানিট? সেই ফেলুদা জটায়ুকে যখন বলছিলেন একটা সিনেমায় কি কি থাকা দরকার, ওখানে কিন্তু বারবার বলেছিলেন যে কমিক রিলিফ থাকতেই হবে। সেই কমিক রিলিফটা হয়তো জটায়ুকে দিয়ে এনেছিলেন। এরপরে যেটা আমাদের জানা আপনার কাছে সেটা হচ্ছে যে শুধুমাত্র মরাল মেসেজের জন্য জনপ্রিয়তা নয় ফেলুদা বা শঙ্কু, কিছু এক্সট্রা অ্যাডেড থিং রয়েছে, সেটা কি? না, মরাল মেসেজের জন্য গল্প নয় এটা। আমার মনে হয় গল্প লেখা হয়েছিল সন্দেশের পাঠকদের আনন্দ দেওয়ার জন্য। এটা হচ্ছে আপাদমস্তক এন্টারটেনমেন্ট। সত্যজিৎ রায় সিনেমাতেও কি কখনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন? মনে হয় না। এন্টারটেনমেন্টটা আগে, তারপর মেসেজ কিছু গেল তো গেল। পথের পাঁচালীর মেসেজ কি? পথের পাঁচালীর মেসেজ সত্যজিৎ রায় কেন দেবেন? পথের পাঁচালীর মেসেজ যদি কিছু থাকে সেটা বিভূতিভূষণ দিয়েছেন। পথের পাঁচালীর কি মেসেজ? কিন্তু পথের পাঁচালীকে ছবিতে তুলে দেখানো হলো, লোকের কাছে দেখানো হলো যে আমাদের গ্রামটাকে দেখো, আমরা এরকম ভাবে সিনেমা হয়। লোকে বলতে শুরু করলেন যে সিনেমা একটা এরকম হতে পারে, আমরা কখনো ভাবিনি যে এইরকমও একটা সিনেমা হয়, যে নাচ নেই, গান নেই, হিরো নেই, হিরোইন নেই, রোমান্স নেই, কিছু নেই, কিন্তু একটা
এমন সিনেমা চোখ ফেরানো যাচ্ছে না। আমার মনে হয় ফেলুদার গল্পগুলোও তাই, যে শুধু পাঠকদের আনন্দ দেওয়া, আসল উদ্দেশ্য তাই ছিল বলেই আমার ধারণা। আচ্ছা, ফেলুদা বা শঙ্কু বা তারিণী খুড়ো এর সঙ্গে সঙ্গে চলেছে সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন, অনবদ্য ইলাস্ট্রেশন, মানে আঁকা দেখেই বোঝা যাবে সত্যজিৎ রায়। তো এই ইলাস্ট্রেশনের প্রভাব কতটা এই গল্পগুলোতে? ইলাস্ট্রেশনের প্রভাব, তার সঙ্গে প্রচ্ছদের প্রভাব তো একটা ছিল, কিন্তু আমি পার্সোনালি যতটা মনে করেছি আগে গল্পটার টান ছিল বেশি। ফেলুদার গল্প পড়তে হবে, তার সঙ্গে ছবিগুলো এক্সট্রা। আর সত্যজিৎ রায়ের তো একটা ব্যাপার ছিল, ওনার সিনেমার টাইটেল কার্ডের লাস্ট কার্ডটাতে কি লেখা থাকতো? কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীত, পরিচালনা, সব উনি নিজে। আসলে উনি ছিলেন মাস্টার অফ এভরিথিং, সবগুলো নিজে করতেন, অন্যকে দিয়ে সব কাজটা দিয়ে ভরসা পেতেন না, নিজের উপর আস্থা ছিল প্রচন্ড। মাস্টার অংশু মানে না, এটা টলিউডে তারিণী খুড়ো গল্পে আছে। টলিউডে তারিণী খুড়ো একজন ফিল্ম ডিরেক্টরের কথা আছে, তারিণী খুড়ো যার আন্ডারে প্রোডাকশন ম্যানেজারের কাজ করতো, কিছু একটা অর্ধেন্দু নস্কর বা এরকম কিছু একটা নাম সেই ডাইরেক্টরের। তাকে বলছেন যে অর্ধেন্দু নস্কর হচ্ছে এমন একজন লোক যে অন্য কাউকে কোনো দায়িত্ব দিয়ে একবারে নিশ্চিন্ত হয়ে যেতেন, উনি ধরে নিতেন সে তার কাজটা সবাই, যার যার কাজ সবাই ঠিক ঠিক করবে, আর উনি নিজে যেই একটু ফুরসত পেতেন একটু বসে নিতেন। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠিক উল্টো। সত্যজিৎ রায় নিজে সব কাজ করার চেষ্টা করতেন, নিজে সবকিছু দেখতেন, আর প্রত্যেকে কোথায় আছে কি করছে সবকিছু দেখে নিয়ে নিশ্চিন্ত হয়ে তারপরে শট নিতেন। একটা ইউটিউবে ঘরে বাইরে শুটিং এর একটা দৃশ্য আছে, গণশত্রুরও আছে, সেগুলো দেখলে একটু আন্দাজ পাওয়া যায়। এগুলো আমরা তো আর শুটিং দেখি, দেখার বয়সে ছিল উনি মানে আমরা যেটা পড়েছি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলতে শুনেছি যে সত্যজিৎ বাবু প্রত্যেকটা যখন মানে ফেলুদা করছেন বা অন্য যে কোনো সিনেমায়, উনি প্রত্যেকটা সিনের আগে নিজে স্কেচ করতেন সেই জিনিসগুলোর, মানে সেই আপনার কস্টিউম থেকে শুরু করে সেট কিভাবে কি হবে না হবে, এবং যখন মানে উনি বোঝাচ্ছেন সোনার কেল্লা, যখন সৌমিত্র বাবুকে বোঝাচ্ছেন যে এই রকম ভাবে যাবে এরকম ভাবে যাবে, মানে স্কেচ দেখিয়ে 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 বোঝাচ্ছেন আর কি। তো এক্ষেত্রে মানে ওনার মানে ইলাস্ট্রেশনটা বোধহয় এখানে ওতপ্রোত ভাবেই উনি বোধহয় জড়িয়ে রাখতেন নাকি? উনি ছবির মতো কাজ বলে যেটাকে, সেইটা। তবে এটা নতুন কিছু না, বিদেশি সিনেমায় স্টোরি বোর্ড বলে একটা জিনিস হয়। স্টোরি বোর্ড হলো প্রত্যেকটা সিন আলাদা করে তার আর্টিস্ট এঁকে দিত, আর্টিস্টকে ডাইরেক্টর বুঝিয়ে দিতেন এই অ্যাঙ্গেল থেকে আমি এইটুকু দেখাবো। প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা স্টোরি বোর্ড হতো, সেটা স্টোরি বোর্ড করে ওই ছবিগুলো প্রিন্ট করে টাঙিয়ে রাখা হতো, যাতে ডাইরেক্টর যখন বলে দিত যে এইভাবে এইভাবে করো। ওরা তো সব কাজ তো ওখানে তো আর সত্যজিৎ রায় কেউ ছিল না যে সব কাজ নিজেই আমি করে দিতে পারবো, ওখানে ওরকম কেউ করতো না। সেটা অন্য প্রসঙ্গ, পরে বলছি একটা এই ব্যাপারে কথা। তো এটা সত্যজিৎ রায়ের এইখানে আমাদের দেশের ফিল্মে যা বাজেট হয় তাতে ওই স্টোরি বোর্ড করানোর মতো পয়সা থাকে না, ওই জন্য সত্যজিৎ রায় নিজের ওইটুকু একটা লাইন টেনে দেখিয়ে দিতেন। এখানে সত্যজিৎ রায়ের একটা ব্যাপার আছে, সত্যজিৎ রায়ের প্রডিউসারের থেকে কিন্তু শুধু ডাইরেকশনের পয়সাটাই নিতেন, মিউজিকের পয়সা আলাদা আলাদা করে, মিউজিক, চিত্রনাট্য তৈরি, এগুলোর যে আলাদা হয় সেগুলো উনি চাইতেন না। এটা বিজয়া রায়ের লেখায় পাওয়া যাবে। আমি ওকে অনেকবার বলেছি যে তুমি কেন এগুলো নাও না, বলে যে আমার তো এতেই চলে যাচ্ছে, আর একটা ডাইরেক্টর একটা প্রডিউসার কত দেবে, আর যদি কিছু পয়সা বাঁচানো যায় সেই এই আর কি, এইরকম মানুষ। তো আচ্ছা, একটা অনুরোধ করবো, রে সোসাইটি থেকে যদি আবার কখনো এক্সিবিশনটা করে, ওনার এই স্টোরি বোর্ডের একটা এক্সিবিশন ওরা করেছিল বছর দুয়েক আগে, না রে সময় বছর দুয়েক আগে তুই আর আমি গেছিলাম, মানে ওটা একটা অ্যাসেট, মানে যদি ওরা আবার করে যারা দেখেননি, মানে ওইটা দেখাটা মানে খুব সুন্দর এবং খুব স্বচ্ছ ধারণা জন্মাবে যে এইগুলো বই হিসেবেও আর কি প্রকাশ করা যেতে পারে, যেটা পথের পাঁচালীর ক্ষেত্রে স্টোরি বোর্ডটা বই হিসেবে প্রকাশিত হয়েছে। হ্যাঁ একদম একদম, এটা হয়েছে অলরেডি, বড় অ্যাসেট ওটা। আমি সবাইকে দেখতে অনুরোধ করবো, আবার যদি এক্সিবিশনটা হয় বা কেউ যদি রে সোসাইটির পক্ষ থেকে দেখেনও, ওনারা যদি আবার একবার করেন খুব ভালো হয় বিষয়টা। পথের পাঁচালী এবার একটু
ফেলুদা থেকে শঙ্কুর দিকে আসি। প্রথমেই যেটা সেটা হচ্ছে একটা কনফ্লিক্ট হচ্ছে সাইফাই এর সঙ্গে সায়েন্স ফ্যান্টাসি। এই সম্বন্ধে যদি একটু কিছু বলেন, সাইফাই এর সঙ্গে সায়েন্স ফ্যান্টাসির। সাইফাই মানে সায়েন্স ফিকশন, তো হ্যাঁ, ফিকশনের বাংলা কি? ফিকশনের বাংলা কি? কল্প। ফ্যান্টাসির বাংলা কি? ফ্যান্টাসির বাংলা কি? সেটাও কিন্তু কল্প। ফিকশন আর ফ্যান্টাসি এই দুটো আমার মনে হয় সিনোনিমাস। এখানে আলাদা করে কিছু পাওয়ার আছে কি? এখন এটা একটা নতুন চালাকি হয়েছে আমার মনে হয়। এটা অনেকে হয়তো আমার সঙ্গে ডিফার করবে, তাতে করতেই পারে, কিন্তু আমি যে ঠিক বলবো সেটার তো কোনো মানে নেই। একদল বলে জুল ভার্ন লিখতেন সায়েন্স ফিকশন আর ওয়েলস লিখতেন সায়েন্স ফ্যান্টাসি। জুল ভার্নের অনেকগুলো প্রেডিকশন মিলে গেছে ভবিষ্যতে, সেই জন্য নাকি জুল ভার্নের এটা একটা ব্যাখ্যা করা যায়। উনি যেটা বলেছেন একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, ওয়েলস সেরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি। ওয়েলস যেমন ইনভিজিবল ম্যানে বলেছেন যে মানুষ অদৃশ্য হচ্ছে, সেটার ফর্মুলাটা 3টে বিরাট বিরাট ভলিউমে লেখা আছে, সেগুলো অন্য কাউকে দেওয়া যাবে না, সেগুলো এখন পাওয়া যাচ্ছে না, সেগুলো পরে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু মানুষ অদৃশ্য করা যায়। জুল ভার্ন অথচ সাবমেরিন যেটা বললেন যে নটিলাস, তার একটা ব্যাখ্যা দিলেন যে এটা এইভাবে চলে, একটা প্রপেলার আছে, একটা অমুক আছে, ওই ইউনিট থেকে বার করে তেল তৈরি করা হয়, অমুক তৈরি করা হয়, জল থেকে একটা কার্বন বার করা হয়, ও অনেক কিছু ছিল, অত আমি বলতে পারবো না। কিন্তু এরা বললো এটা হচ্ছে ফিকশন, এটার একটা ভিত্তি আছে, আর এটা হচ্ছে ফ্যান্টাসি, কারণ এটার কোনো ভিত্তি নেই। আমার প্রশ্ন হচ্ছে যদি ভিত্তি একটা থাকে তাহলে তো সেটাকে আমি বার করেই ফেলবো, সেটা তো আর ফিকশন থাকবে না, সেটা তো ফ্যাক্ট হয়ে যাবে। আমি যদি অ্যানাহিলিন গানের বা মিরাকিউরালের একটা ভিত্তি দিয়ে দিই, তাহলে বৈজ্ঞানিকরা তো সেটা চেষ্টা করে বার করে ফেলবেন, সেই ভিত্তি যদি কাল্পনিক না হয়, তাহলে সেখানে আর আপত্তি কোথায়? তাহলে ফিকশন আর কোথায় রইল? এখানে তো যেটা ফিকশন সেটাই ফ্যান্টাসি। এবার সত্যজিৎ রায়ের গল্পকে অনেকে বলে সায়েন্স ফিকশন, না, এগুলো কোনো সায়েন্স ফিকশনই না। যে লোকটা 60-এর দশকে 70-এর দশকে লিঙ্গুয়াগ্রাফ বলে মেশিনটার কথা লিখেছে, সেই লিঙ্গুয়াগ্রাফ এখন গুগল ট্রান্সলেটরের মতো আমরা যখন তখন যে পারছে ইউজ করছে, সেটাকে কি আমি ফ্যান্টাসি বলবো না ফিকশন বলবো? এবারে কম্পুর কথায় আসি। কম্পুর সামনে কম্পুকে একটা প্রশ্ন করলে কম্পু সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিত। মোবাইলে গুগলের ওই স্পিকার বাটনটাতে একটা আঙুল ঠেকিয়ে তারপরে প্রশ্ন করলে কি হয়? কম্পুর মতোই উত্তর আসে। তাহলে সত্যজিৎ রায় যে ফ্যান্টাসি লিখতেন, ফিকশন লিখতেন না, এটার কোনো নেই, কারণ ওনারও তো উনিও যেগুলো বলে গেছেন সেগুলো তো এখন মিলে যাচ্ছে। কোথায় ফিকশন? কার ফিকশন? এখন যদি আমি একটা গল্প লিখি যেখানে কোভিড-19 একটা সারানোর ওষুধ পাওয়া গেল, সেখানে আমি যদি 4টে বৈজ্ঞানিক নাম বলি যে ওষুধগুলো এখন চালাচ্ছে সেইগুলো দিয়ে দিয়ে এইগুলো মিশিয়ে বার করা হয়েছে, তাহলে সেটাকে লোকে তো ফিকশন বলবে, সায়েন্স ফিকশন বলবে। এবার আমি যদি বলি ওর ওষুধটা পাওয়া গেল পিঁপড়ের ডিম আর ব্যাঙের ছাতা থেকে, তখন কিন্তু বলবে ফ্যান্টাসি। কিন্তু অ্যাকচুয়ালি দুটোই ফ্যান্টাসি, দুটোই ফিকশন। এই হচ্ছে তফাৎ। আমার এইটা ধারণা, এটা অন্য অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করবেন। সিদ্ধার্থ ঘোষও এটার ব্যাপারে একটা কথা বলেছিলেন। সিদ্ধার্থ ঘোষ বলেছিলেন এটা একটা নতুন কায়দা হয়েছে, সায়েন্স ফিকশন আর সায়েন্স ফ্যান্টাসি। তবে এই প্রসঙ্গটা শেষ করার আগে একটা কথা বোধহয় বলা দরকার, সত্যজিৎ রায় কিন্তু শঙ্কুর গল্পকে কোনোদিন সায়েন্স ফিকশন বলেননি। ফ্যান্টাসি নামটা তখন ছিল না, সত্যজিৎ রায় ওগুলোকে শঙ্কু কাহিনী বলতেন। এখন ব্যাপার হচ্ছে আপাতত এন্টারটেনমেন্ট আছে কিনা সেটাই হচ্ছে দেখার। পরের যে প্রশ্নটা সেটা মানে আপনাকে একজন পিলার বলা চলে, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু ও ভূত। হ্যাঁ, এ সম্বন্ধে মানে কিভাবে ভূতের সঙ্গে শঙ্কুর মেলবন্ধন, সেটা বোধহয় আপনার থেকে ভালো কেউ আর এই মুহূর্তে বলতে পারবে না। ভূতের সঙ্গে শঙ্কুর মেলবন্ধন সেটা বলা, তার থেকে বলা ভালো ভূতের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন।
শঙ্কুর একদম প্রথম দিকের একটা গল্প, যে ইজিপসীয় আতঙ্ক, তাতে শঙ্কু ডায়েরিতে লিখছেন যে আমার সে ওই যে একটা বই আছে যে ভূতের বৈজ্ঞানিক ভিত্তি, সেটার ওপর, সেই বইটা পড়ে ইংরেজ বৈজ্ঞানিক সামারটন খুব প্রশংসা করেছিলেন। সেইটার পর থেকেই ওর সঙ্গে আমার আলাপ আর কি। এটা শঙ্কুর গল্পে আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, অভিমন্যু মজুমদার বলে এক ভদ্রলোক আছেন, মানে সায়েন্স ফিকশনের পোকা, ওনার সঙ্গে অদৃশ বর্ধনের চিঠি চালাচালি ছিল এক সময়। অদৃশ বর্ধনকে উনি চিঠি লিখেছিলেন, আপনি সায়েন্স ফিকশনে ভূত আনছেন কেন, এই ধরনের কিছু কথা বলে। অদৃশ বর্ধন তার উত্তরে লিখেছিলেন, ভূত আমি এনেছি ঠিকই, সেটা আনলাম, তোমার হয়তো খারাপ লেগেছে, কিন্তু ভূত থাক বা না থাক, গল্পটা তোমার মনকে উড়িয়ে নিয়ে গেছে কিনা সেটা আগে বলো। যদি গল্পে ভূত এনে আমি গল্পের পাঠকের মনকে আমি উড়িয়ে নিয়ে যেতে পারি, তাহলে ভূত আনতে বাধা কোথায়? আসল কথা তো এন্টারটেনমেন্ট, আসল কথা তো আমার ভালো লাগছে কিনা। আর ভূতে যে অবিশ্বাস করে, সে আশা করি ভগবানেও অবিশ্বাস করবে, যে ধরে নেবে ভগবান নেই, ভূত নেই, ভগবান নেই, ক্যান্সারের ওষুধও নেই, যেগুলো আমরা জানি না সেটাকেই আমার অবিশ্বাস করতে হবে। ওই সিধু জেঠার কথাটা কিন্তু আর খাটছে না, মনের জানালাটা খুলে রাখো, সেটা কিন্তু খাটছে না। আমি যেটা দেখবো আমি শুধু সেটাই জানবো, তার বাইরে আমি যতক্ষণ আমি তার প্রমাণ পাচ্ছি আমি সেটা বিশ্বাস করবো না, সেটা কি করে হয়? আমি ওই উল্টোপাল্টা প্রশ্নে যাচ্ছি না যে আমি তো নিজের চোখে ফ্রান্সে গিয়ে আইফেল টাওয়ার দেখিনি তার মানে ওটা নেই, এসব প্রশ্ন আমি তুলছি, কিন্তু নেই ভবিষ্যতে হবে না সেটা কে বলেছে? আজ থেকে 50 বছর আগে বা তারও আগে আমাদের ঠাকুরদারা ভেবেছিল এইরকম একটা বাক্স নিয়ে বসে, একটা চ্যাপটা ব্রিফকেসের মতো, পোর্টফোলিও ব্যাগের মতো জিনিস নিয়ে বসে আমরা চারজন চার জায়গা থেকে কথা বলবো, তারা ভেবেছিল কি? ভাবেনি তো। তাহলে এটা অবিশ্বাস করার জায়গা কোথায়? ওই যে তারিণী খুড়োর কথা এবার বলি, যে আমার মনের সব কটা দরজা খোলা, আমি ভূত প্রেত হাঁচি টিকটিকি আইনস্টাইন বেদ বেদান্ত রাক্ষস দৈত্য দানা সব মানি। মনের জানালা যদি খুলে রাখা যায় তাহলে সায়েন্স ফিকশনে ভূত আসতেই পারে। ফিকশন, ভূত ইজ ফিকশন, সায়েন্সকে জড়িয়ে যে ফিকশন সেটাই সায়েন্স ফিকশন। ভূতকে যদি বৈজ্ঞানিকভাবে কোনো ভবিষ্যতের বিজ্ঞানী ব্যাখ্যা করে তাতে আমাদের আপত্তি কিসের? সে করুক না। তারিণী খুড়োর প্রসঙ্গ যখন এসেই গেল তখন এই আটকেছে একটু, দেবদূতের লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তারিণী খুড়োকে নিয়ে যখন কথা, হ্যাঁ তারিণী খুড়োকে নিয়ে যখন কথা হচ্ছে, তো তখন তারিণী খুড়ো সম্পর্কে আমি বলতে চাই যে তারিণী খুড়ো একটা বিচিত্র অভিজ্ঞতার ডিপো, এবং সেই অভিজ্ঞতার জুলি তারিণী খুড়ো উপস্থাপিত করে তার শ্রোতাদের কাছে, অথচ তাকে গুলবাজ বলে, ন্যাপলার মতো অনেকেই তাকে গুলবাজ বলে মনে করে। তো তারিণী খুড়ো চরিত্রটা কোথায়, মানে শঙ্কু এবং ফেলুদার থেকে কতটা আলাদা এবং কোথায় তাদের যোগসূত্র রয়েছে? এটা হচ্ছে ওই একটা কথা আছে, কে বলেছিল আমার মনে নেই, বিজ্ঞানের যেখানে শেষ দর্শনের সেখানে শুরু, একটা কথা আছে না? স্বর্ণ বলতে পারবি বোধহয়। বিজ্ঞানের যেখানে, হোয়ার সায়েন্স এন্ডস ফিলোসফি বিগিনস, যেখানে যে পেরিফেরিতে ফেলুদা আর যেতে পারছে না, অথচ সেখান থেকে শঙ্কুর বাউন্ডারিটা একটু দূরে, আমার মনে হয় ঠিক এই মাঝখানটায় তারিণী খুড়ো আছে, যেখানে ওদের কাউকেই আনা যাবে না, সেখানে আছে। তারিণী খুড়োর একটা আশ্চর্য ব্যাপার, তারিণী খুড়োকে সত্যজিৎ এনেছেন অনেক বেশি বয়সে, 81 নাগাদ, 81 থেকে 88, এই 7 বছরে মাত্র 15টা গল্প লেখা হয়েছে। অথচ এমন অনেক লেখক আছেন যিনি তারিণী খুড়োর গল্পকে নিয়ে সারা জীবন গল্প লিখে গেছেন, মানে এই ধরনের চরিত্রকে নিয়ে, যেমন টেনিদাকে নিয়ে লিখে গেছেন নারায়ণ দেবনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, ভেরি সরি। তো এই তারিণী খুড়োর গল্প মাত্র 15টা। এই 15টা গল্পের মধ্যে একটা এত বড় দাগ রেখে যাওয়া কিন্তু খুব একটা সহজ কথা নয়। অবশ্য শরদিন্দুর যে বড়দার গল্প,
বড়দা মানে যিনি ভূত খুঁজে বেড়াতেন, শরদিন্দু লিখতেন, তারও গল্প 15টা। অথচ এই গল্পগুলো আমরা এখনো মনে রেখে দিচ্ছি। মাত্র 15টা গল্পেই উনি একটা চরিত্রকে তৈরি করে নিয়েছিলেন। তবে তারিণী খুড়োর ব্যক্তি জীবন সম্পর্কে খুব সামান্য বলা হয়েছে। ঘনাদার গল্পে যেমন হয়, গল্পের শুরু হয়, শুরুর পরে নানা রকম মজা টজা করে নানা রকম করে মূল যে গল্পটা ঘনাদা বলছে সেটা কিন্তু একটুখানি। দেবদ্বীপেরটা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো মূল গল্প একটুখানি। তারিণী খুড়োতে কিন্তু মূল গল্পটাই অনেকটা। তারিণী খুড়োদের নিজেদের কথা, ন্যাপলার কথা অল্প একটু। তারিণী খুড়ো হচ্ছে ফেলুদা আর শঙ্কুর মাঝখানে যে গ্যাপ, বা শঙ্কুর বিয়ন্ডে যে জায়গাটা, সেইখানে তারিণী খুড়ো আছেন। যেখানে শঙ্কুর যাতায়াত সম্ভব নয় বা ফেলুদারও যাতায়াত সম্ভব নয় যে জগৎটাতে, তারিণী খুড়ো সেই জগতের মানুষ। এবং সে কারণে তারিণী খুড়োকে নিয়ে কোনো উপন্যাস লেখেননি সত্যজিৎ রায়। না, ছোট গল্প লিখেছেন, কোনো উপন্যাস লেখেননি। হ্যাঁ, মানে এমনকি সত্যজিৎ রায়ের গল্প 101 বইতে 4 পাতায় শেষ হয়ে গেছে তারিণী খুড়োর, এমন গল্পও আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার একটা যে প্রশ্নটায় আমি যেতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফেলুদা হোক, শঙ্কু হোক বা তারিণী খুড়ো, মানে সেখানে প্রত্যেকটা চরিত্রের প্রকৃতি প্রেমের একটা ব্যাপার দেখানো রয়েছে, যেটা বিশেষ করে শঙ্কুতে খুব মানে খুব ভালোভাবে প্রকট হয়েছে, যে পশু পাখির প্রতি তার যে ভালোবাসা। এবং শঙ্কুর একাধিক পোষ্য আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং ফেলুদার কাহিনীতেও পোষ্যদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো এই নেচার এবং তার যারা সদস্য, তাদের সত্যজিৎ রায়ের কাহিনীতে যে ভূমিকা, এইটা সম্পর্কে আপনি সত্যজিৎ রায়ের যে ভূমিকা এতে, যেমন ধরো শঙ্কুর কিছু গল্প আছে যেগুলো এদের ছাড়া হয়ই, যেমন করভাস গল্পটা এদের ছাড়া হয় না, কিংবা প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, ওই গল্পটা পাখিটাকে ছাড়া হয় না। অথচ আরেকটা জিনিস দেখো, এই ম্যাকাও পাখি বা এই কাক করভাস, বা পরে সেই সুমাত্রা থেকে একটা স্লো লরিস বাঁদর নিয়ে এসেছিলেন উনি, ভিমু নাম রেখেছিলেন যার, সেই চরিত্রগুলোকে কিন্তু, সেই প্রাণীগুলোকে কিন্তু আর কখনো দেখা যায় না, আর কোনো গল্পে দেখা যায়নি, সেভ অ্যান্ড এক্সেপ্ট নিউটন, বেড়াল নিউটন। ওরা এসেছে আবার চলে গেছে। ফেলুদার ব্যাপার হচ্ছে, ফেলুদা কুকুর খুব পছন্দ করতো, কিন্তু ফেলুদার বাড়িতে আমরা কোনোদিন কুকুর দেখিনি। আবার ফেলুদা কুকুর দেখে জাত চিনে যেত, যদিও বাদশাহী আংটিতে একটু গন্ডগোল হয়ে গেছিল। ওখানে বনবিহারী বাবুর বাড়ির কুকুর বাদশাকে দেখে তোপসের কানে কানে বলেছিল বাস্কারভিলের কুকুরের জাত ল্যাব্রেডার হন। বাস্কারভিলের কুকুর ল্যাব্রেডার ছিল না, ম্যাস্টিফার কিছু একটা মিশ্রণ ছিল, মানে ক্রসব্রিড ছিল। তো সে যাই হোক, কিন্তু ফেলুদা নিজে কিন্তু কোনোদিন কুকুর পোষেনি। অথচ ফেলুদা কুকুর দেখলেই বুঝতে পারতো, ফেলুদা কুকুর দেখে তাকে হাতে তুড়ি দিয়ে ডেকে নিত, ঘাড়ে হাত বুলিয়ে দিত, কিন্তু ফেলুদা নিজে কুকুর পোষেনি। শঙ্কুর বাড়িতে বেড়াল ছিল, শঙ্কুকে অন্য লোক কুকুর লেলিয়ে তাড়াও করেছে, সেও হয়েছে। আবার শঙ্কুর আশ্চর্যজন্তু আছে, সেটা জীববিজ্ঞানের একটা দিক। আমার মনে হয় যদি সেরকম ভাবে দেখানো হতো তাহলে পরে এদের কথা আসতো, কখনো না কখনো একটা লাইন দু লাইনের উল্লেখ আসতো। সেরকম কিন্তু কখনো আসেনি শঙ্কুর গল্পে। আর তারিণী খুড়োর গল্পেও পশু পাখি আছে, তবে পোষা পশু পাখি খুব একটা বিশেষ যে কিছু রোল প্লে করেছে সেরকম ব্যাপার নেই। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, দেবদীপ ডিসকানেক্টেড হয়ে গেছে, ওর ফোনে কোনো গন্ডগোল হয়েছে, আমাকে ফোন করে বলছিল অ্যাড করতে, কিন্তু এখন অ্যাড করতে সমস্যা হবে, যে কারণে আমি অ্যাডটা করতে পারছি না, কারণ স্ক্রিনটা চলে যাবে আর কি। তো ওই কারণে এখন আমরা তিনজনই উপস্থিত আছি। আর ইতিমধ্যে আমারও ল্যাপটপে চার্জারটায় চার্জ দিতে হলো বলে আমাকে একবার উঠতে হয়েছিল। তো সুমন কথা বলছিল, সুমন পরের এগুলো। আচ্ছা, এবার আসি আমি শঙ্কুর আবিষ্কারের প্রসঙ্গে। শঙ্কুর নানাবিধ আবিষ্কারের ক্ষেত্রে শঙ্কু বলেছে যে আমি নিজেই একমাত্র এগুলো আবিষ্কার করতে পারি, খুব সিম্পল প্রসেসে, কিন্তু এগুলো কোনোটাই ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। যে কারণে শঙ্কুর আবিষ্কারের পেটেন্ট যখন সলোমন ব্লুমগার্টেনের মতো কেউ কিনতে চেয়েছে, শঙ্কু তাকে রিজেক্ট করেছে।
তো এই ব্যাপারে আপনার কি মত, যে যে আবিষ্কার শঙ্কু নিজে তার বাড়িতে খুব সামান্য উপকরণে তৈরি করতে পারে, এই ব্যাপারটা লেখককে শঙ্কুর ওপর আরোপ করতে হয়েছিল। কেননা এটা যদি শঙ্কুর ওপর আরোপ না করা হতো তাহলে শঙ্কু উড হ্যাভ বিন জিওপার্ডাইজড। শঙ্কুর বিপদের শেষ থাকতো না। শঙ্কুকে একটা সব থেকে বড় বিপদ হতো যে শঙ্কুকে একটা মানে মাল্টি মিলিয়নিয়ার হয়ে যেতে হতো। তাহলে শঙ্কুর আর শঙ্কুত্ব থাকতো না। শঙ্কুর ওই গিরিডির বাড়ি, ওই খান্ডুলি পাহাড়, গুলঞ্চ গাছ, এইগুলো আর থাকতো না। সেই শঙ্কুকে শঙ্কুর জায়গায় রাখার জন্য এই জিনিসটা আরোপ করতে হয়েছে বলে আমার ধারণা। মানে একটা অ্যানাইহিলিং গান যদি ওটা কারখানায় বানানো যেত, সেটা শঙ্কু যদি কোনো দেশকে তার পেটেন্ট বিক্রি করতেন, শঙ্কু তাহলে কত টাকা পেতেন ভেবে দেখো। তাহলে সে কি আর তারপরে কি আর ত্রিলোকেশ্বর শঙ্কু ওই রকম থাকতেন, একটা ঋষিতুল্য মানুষ? এই অ্যানাইহিলিন প্রসঙ্গে বলি, অ্যানাইহিলিন এমন একটা বন্দুক যেটা সবাইকে রিভলভার নিশ্চিহ্ন করে দেয়, মানে যার কোনো চিহ্ন থাকে না। তো এইটা নিয়ে অনেকের অনেক রকম অনুযোগ রয়েছে যে এরকম কেন, শঙ্কু তো যথেষ্ট ভালো মানুষ, সে কেন এমন একটা যন্ত্র তৈরি করবে যেটা একেবারে শত্রুকে নিশ্চিহ্ন করে দেবে, তার কোনো চিহ্ন মাত্র রাখবে না, মানে তার কোনো রেজারেকশনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, মেরে ফেললে তো আর রেজারেকশন থাকে না। মেরে ফেললে মরা বাঁচানোটা শঙ্কুকে দিয়ে আর অতটা, সেটা তখন বোধহয় সায়েন্স ফ্যান্টাসি হয়ে যেত বা কি হয়ে যেত জানি না। এখন সেটার এক্সপ্লেনেশন একটা শঙ্কুই দিয়েছেন। শঙ্কু বলেছেন, এই তো এসে গেছে। শঙ্কুর এক্সপ্লেনেশনটা হলো যে আমার যেসব অভিযানে আমায় যেতে হয়েছে বা যেরকম বিপদের মধ্যে আমায় পড়ে যেতে হয়, সেটাতে যে কোনো সময় আমার শত্রুরা আমাকে অ্যাটাক করতে পারে, সেই জন্য অস্ত্র আমার একটা দরকার। আবার আমি রক্ত টক্ত, ডেড বডি এসব সহ্য করতে পারি না, তাই জন্য আমি এরকম একটা অস্ত্র বানিয়েছিলাম যাতে ওইগুলো আমাকে দেখতে না হয়। আমি একটা প্রাণী হত্যা করব, তারপর সেটার ডেড বডি পড়ে থাকবে, সেটা আমি সহ্য করতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। আর একটা আইডিয়া বোধহয় শত্রু শেষ রাখতে নেই, এরকম কিছু একটা। এবার জানতে চাই, অবিনাশ বাবু বলে যে চরিত্রটি শঙ্কুতে আমরা দেখতে পাই, সেই অবিনাশ বাবুর মধ্যে কি কোথাও একটা জটায়ুর স্লাইড ছায়া কি রয়েছে? যথেষ্ট আছে। জটায়ু যে রোলটা প্লে করতেন ফেলুর গল্পে, অবিনাশ বাবুর কাজ ছিল শঙ্কুর গল্পে সেইটা দেওয়া। এদের দুজনের মধ্যে একটা মিল কিরকম আমি বলছি। রক্তমৎস্য রহস্য গল্পটা মনে আছে? গোপালপুর থেকে সমুদ্রের তলায় গেল জাপানিদের ওই সাবমেরিনে করে, সেখানে গিয়ে লাল আগুনের মতো জায়গা দেখে বলছেন, অবিনাশ বাবু বলছেন, আমার মিল্টনের প্যারাডাইস লস্টের কথা মনে পড়ছে। এই মিল্টনের প্যারাডাইস লস্ট পড়া লোকটাই আবার একদিন শঙ্কুর জন্মদিনে এসে বলছে, মেনি মেনি হ্যাপি ডেজ অফ দ্য রিটার্ন। এই একটা পরস্পর বিরোধিতা। উনি বলছেন যে সাহেবদের কাছে আমায় কথা বলতে বলবেন না, অথচ লোকটার প্যারাডাইস লস্ট পড়া মুখস্থ। এই জটায়ু যে কথায় কথায় ভুল ইংরেজি বলে, সে কিন্তু কলকাতার গোরস্থানে গিয়ে ওই সাম অফ লাইফ থেকে আবৃত্তি করছে, যে টু ডাস্ট রিটার্নেস্ট, এই বলে লং ফেলো সাম অফ লাইফ, সেই থেকে আবৃত্তি করছে। এই হচ্ছে পরস্পর বিরোধিতা। আসলে লেখক তো তুখোড় ইংরেজি জানেন, সে বেরিয়ে পড়ছে ওইটা কোথাও, আবার পরক্ষণেই সেটাকে চাপা দিতে হচ্ছে, এইরকম ব্যাপার আর কি। কিন্তু অবিনাশ বাবুর জনপ্রিয়তা কোথাও জটায়ুর মতো অতটা হয়নি। কেননা অবিনাশ বাবু তো সব সময় যে থেকেছেন তা নয়, হয়তো একটা দুটো দৃশ্যে গোড়ায় দেখা গেল, তারপর আর দেখা গেল না। খুব কম অভিযান কয়েকটা আছে যেখানে উনি পুরোপুরি সঙ্গী হয়েছেন। পরের দিকে নকুর বাবু এসছেন কয়েকটা গল্পে, তাও সব গল্পে না, কিছু গল্পে। একটা জিনিস খুব ভালোভাবে বেরিয়ে এসেছে যে হিউম্যানিটি, মানে ডাউন টু আর্থ হওয়ার ক্ষমতা, এবং এই কারণে আমার জটায়ুকে পার্সোনালি খুবই ভালো লাগে। তো এটা খুব ইউনিক ক্যারেক্টার, মানে কোনো অহংকার নেই এবং খুব সহজ মানুষ, মানে অত্যন্ত সরল মানুষ। ফেলুদার ঘরে, দিল্লিতে ফেলুদার ঘরে একটা অ্যাটাক করে গেছে, একটা ব্যাগ চুরি করে নিয়ে গেছে, বলছে আচ্ছা দিল্লিতেই যখন আছি একবার প্রাইম মিনিস্টারকে ফোন করলে হতো না। মানে এত সারল্য,
যে দেখা যায় একটা মানুষের মধ্যে, সেটা জটায়ুকে দেখলে বোঝা যায় একটা মানুষ এত সরল হতে পারে। এবং কোথাও গিয়ে জটায়ুর এই জনপ্রিয়তাটা যেন ফেলুদাকেও ছাপিয়ে গেছে। কখনো 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 এই জটায়ু চরিত্রটা কি আপনার মনে হয় যে বিশ্ব সাহিত্যে, শুধুমাত্র বাংলা সাহিত্যে বলছি না, বিশ্বের গোয়েন্দা সাহিত্যে আর কোথাও এই ধরনের আরেকটি চরিত্রের নজির রয়েছে? আছে, তবে এতটা প্রকট ভাবে নেই যে সব গল্পে থাকতেই হবে, ওকে ছাড়া যেন ফেলুদা ইনকমপ্লিট, সেটা সেরকম ভাবে কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু ঠিক এই ধরনের চরিত্র আছে। আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারোর গল্পে অ্যারিয়াডনে অলিভার বলে একজন লেখিকার কথা পাওয়া যায়। উনি রহস্য রোমাঞ্চ কাহিনী লেখেন। ওনার গল্পের হিরো হচ্ছেন একজন ফিনিশ লোক, ফিনল্যান্ডের লোক, তার নাম সেন হিয়ারসন। তার গল্প উনি লেখেন। তিনি একটা ওই প্রখররুদ্র টাইপের একটি অতিমানবীয় চরিত্র। আর এরিয়াডেন অলিভারের কাছে পাঠকদের অনেক চিঠি আসে, সেখান থেকে অনেক রহস্য বেরোতো, উনি সেইগুলো এরকুল পোয়ারোর কাছে নিয়ে আসতেন। এরকুল পোয়ারো খুব প্রশ্রয় দিতেন মহিলাকে, যে মানে একটু বেশি বয়সী মহিলা। অনেকে বলে আগাথা ক্রিস্টি নিজেকেই ওইভাবে এনেছেন মজা করে, মানে উনি লিখতে লিখতে আপেল খেতেন, এরকম অনেক কিছু ব্যাপার আছে ওনার, মানে অনেক ম্যানারিজম ছিল সেই রকম, মানে গোয়েন্দা গল্পের লেখক চরিত্র বলতে যেটা বোঝায়। তবে জটায়ুর মতো পপুলার বা জটায়ুর মতো সব সময় থাকতেই হবে অবিচ্ছেদ্য অঙ্গ, সেরকম বোধহয় কেউ নেই। ঠিক ঠিক। আবার আমি চলে যাই ফেলুদাতে, ফেলুদার প্রসঙ্গে, এবং আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। যে যদি এতগুলো যে ফেলু কাহিনী রয়েছে, তো কোন ফেলু কাহিনীর শেষটা মানে আপনার হয়তো পড়তে গিয়ে মনে হয়েছে যে শেষটা ঠিক এরকম না হয়ে একটু অন্যরকম হলে ভালো হতো, তো আপনার কোন ফেলুদা কাহিনী পড়তে গিয়ে মনে হয়েছে যে এর শেষটা একটু অন্যরকম হলে ভালো হতো? এবং আমার এরকম কখনোই মনে হয়নি। আমি ফেলুদাকে যেভাবে পেয়েছি আমি তাতেই খুশি। বোধহয় ফেলুদা অন্যরকম হলে আমার খারাপ লাগতেও পারতো, আমি জানি না, কিংবা হয়তো যেটা থাকতো আমি সেটাকেই মেনে নিতাম। মানে ফেলুদা ক্যানট ডু এনি রং। ফেলুদার গল্প খারাপ হতে পারে না, ফেলুদার গল্পে ভুল থাকতে পারে না, হতেই পারে না এটা আমার কাছে। নিশ্চয়ই আমাদের সকলের কাছেই তাই। ফেলুদার গল্প হোক বা শঙ্কু হোক বা তারিকুড়ো, সেটা আমরা বারবার পড়তে পারি এবং সেটা কখনো একটাই বলার ব্যাপার আমার, যে ফেলুদার গল্প যদি উনি সত্যজিৎ রায় বছরে একটার বদলে দুটো, তিনটে, চারটে, পাঁচটা লিখতে পারতেন, আমার মনে হয় সেটা আরো বেশি গ্রহণযোগ্য হতো আমাদের মতো ফেলু ভক্তদের কাছে। ঠিক ঠিক। একবার যেবার অত সুন্দর একটা উপন্যাস দেশে বেরোলো, মাস্টার অংশুমান, খুব দুঃখ হয়েছিল আমার, যে ফেলুদা নেই, এটা কি রকম ব্যাপার। খুব ভালো লাগলো প্রশান্ত কাকু কথা বলে তোমার সাথে, খুব ভালো লাগলো। দেবদীপ নেই, তো ডিসকানেক্টেড হয়ে গেছে। সুমন, আমি আশা করছি যে তোমাকে আবার আমরা পাবো আমাদের মধ্যে। সত্যি খুব খুব ভালো লাগলো। আবার কখনো আড্ডা মারা যাবে। আমারও খুব ভালো লাগছে তোদের সঙ্গে একটু ফেলুদাকে নিয়ে গল্প করা, সবসময় আনন্দের ব্যাপার। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যারা এই অনুষ্ঠান দেখবে তাদেরও ভালো কাটুক। হ্যাঁ নিশ্চয়ই। স্কাউটের সকল দর্শকদের আমরা জানাই যে আপনারা এই লকডাউনের এই ভয়াবহতা বা করোনার ভয়াবহতা সবকিছু থেকে সবকিছু পেরিয়ে জীবনে ফিরুন, বইয়ে থাকুন, স্কাউটের সঙ্গে থাকুন, আরো বই পড়ুন। আপনারা সকলে খুব ভালো থাকুন। নমস্কার। আমি তাহলে আজকে বন্ধ করছি রেকর্ডিং। ভালো থেকো সবাই।